আসসালামু আলাইকুম। আজকে আমাদের মডেল টেস্ট প্রশ্ন সলভ ক্লাস অষ্টম অধ্যায়ে আপনাদের স্বাগতম। আমরা অষ্টম অধ্যায়ে আজকে প্রশ্ন সলভ করব। শুরু করতেছি। সবার প্রথমে সৃজনশীল একে ছিল যে এক্স তোমার দেহে কিভাবে কাজ করে। এক্স এখানে হচ্ছে আমাদের কিডনি। তো এই কিডনি আমাদের বডিতে কিভাবে কাজ করে, এই কিডনির কাজ লেখার জন্য সবার ফার্স্টে আপনাদের কাজ হবে যে এই কিডনির একটা সুন্দর পিকচার আঁকায় দাও। আপনারা যখন এই কিডনির পিকচারটা আঁকাবেন বা বৃক্কের পিকচার আঁকাবেন, আর মনে রাখবেন বৃক্কের নাম তো আমরা শিখেছি নট বৃক্ষ, এটা হচ্ছে বৃক্ক, ক ক। তো বৃক্কের পিকচারটা আঁকানোর পরে আপনাদের বৃক্কের কাজটা লিখতে হবে। আমরা জানি বৃক্ক মেইনলি টোটাল 3 থেকে 4টা কাজ করে। প্রথম কাজ হচ্ছে বৃক্ক, সবচেয়ে যেটা আমাদের মূল কাজ সেটা হচ্ছে বৃক্ক আমাদের বডিতে ইউরিন বা মূত্র তৈরি করে। সেকেন্ডলি আমাদের বডিতে যে পানি সাম্যতা, আমরা যেটাকে বলি অসমোরেগুলেশন, এই পানি সাম্যতা বজায় রাখে হচ্ছে বৃক্ক। পাশাপাশি আমরা জানি আমাদের বডিতে ইলেকট্রোলাইটস বা সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়ন এগুলার ভারসাম্য রক্ষা করে কে? বৃক্ক। আর পাশাপাশি এই যে আমরা মূত্র দেখলাম, এই মূত্র তো হচ্ছে আমাদের বডিতে বজ্র বা লিটার, এই যে ময়লা আবর্জনা, অর্থাৎ এই ময়লা আবর্জনাকে আমরা বলি নাইট্রোজেন ঘটিত বজ্র, এটাও বাহির করে দেয় কে? এই বৃক্ক। তো আমরা এই 4টা বর্ণনা হচ্ছে মেইন: নাইট্রোজেন ঘটিত বজ্র, মূত্র তৈরি, পানি সাম্যতা বজায় রাখা, আর সোডিয়াম এর আয়ন বজায় রাখা। তো সবার ফার্স্টে আপনারা একটা পিকচার আঁকায় দু একটা চিহ্নিত করে দিয়ে এই 4টা কাজ লিখতে পারলেই হয়ে যাবে। তাহলে আমাদের এক্স আমাদের বডিতে কিভাবে কাজ করে আমরা বলতে পারলাম। সেকেন্ডলি, এই প্রথম সৃজনশীলেরই আমাদের ঘ নাম্বার ছিল যে উদ্দীপক তোমার দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইটস ট্রু যে আমাদের বডিতে কিডনি যদি না থাকতো তাহলে আপনার কি কি অসুবিধা হইতো, ওইটার বেসিসে আপনাকে লিখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে দেখেন, আমরা একটু আগেই দেখেছিলাম যে এক্স বা বৃক্কের মূল কাজ কি ছিল? মূল কাজ ছিল মূত্র তৈরি করা, মূত্র। আর এই মূত্রের মাধ্যমে আমাদের বডি থেকে কি বাহির হয়ে যায়? লিটারগুলা বাহির হয়ে যায়। লিটার, TTER, এখানে একটা ফোঁটা ধরে নিয়েন, লিটার। তো এই যে লিটার বা ময়লা আবর্জনাগুলা তৈরি হয়, তো এই যে ময়লা আবর্জনাগুলা তৈরি হচ্ছে, এই ময়লা আবর্জনা কিন্তু আমাদের বডি থেকে বাহির হইতে পারবে না যদি না এই বৃক্ক কাজ করে। তাহলে বৃক্কের মূল কাজের যে ভূমিকায় আপনারা ওই কথাটা বলবেন যে বৃক্ক যদি আমাদের বডিতে না থাকতো তাহলে মূত্র তৈরি হইতো না, আর মূত্র তৈরি না হইলে আমাদের বডিতে যে বিষাক্ত উপাদানগুলা সেগুলা আমাদের বডি থেকে নিষ্ক্রান্ত হইতো না বা বাহির হইতো না। এটা হচ্ছে বৃক্কের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এইটাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি আমাদের বডিতে যে রক্তচাপের ভারসাম্য, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে রক্ত চাপের একটা আমরা দেখেছিলাম ভারসাম্য, এই ভারসাম্যটাও বজায় রাখে কে? এই রক্তচাপের ভারসাম্য বজায় রাখে বৃক্ক। তাহলে আমাদের বডিতে উচ্চ রক্তচাপের কারণে আমাদের বডিতে নানা ধরনের সমস্যা দেখা দিত, আর এই উচ্চ রক্তচাপের সমস্যা, ইলেকট্রোলাইটের সমস্যা, এই সবগুলা থেকেই দূরে রাখতে কে সাহায্য করে? বৃক্ক। তো এই বৃক্ক সম্পর্কে আমরা অর্থাৎ আগে দেখেছি আমরা বৃক্কের কাজ। এখন আপনাকে বলতে হবে ওই কাজগুলো যদি বৃক্ক না করতে পারতো তাহলে আমাদের বডিতে কি কি হইতো, ওইটা বলতে পারলেই আমরা এই বৃক্কের গুরুত্বপূর্ণ ভূমিকাটা বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। সৃজনশীল নাম্বার 2 এর গয়ে বলেছে, উদ্দীপকে বলল যে একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন 1500 ml মূত্র ত্যাগ করে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয়। আচ্ছা, এখানে উদ্দীপকের উল্লিখিত অঙ্গের কার্যকরী একক খুব ইম্পর্টেন্ট। আমি ক্লাসে বলেছিলাম যে বৃক্কের কাজের ছেলেকে, অর্থাৎ বৃক্কের সমস্ত কাজ কে করে দেয়? আমরা তখন সবাই বলেছিলাম যে নেফ্রন, এটা হচ্ছে বৃক্কের কার্যকরী একক। তাহলে আমাদের বলেছে এককের বর্ণনা দিতে। বর্ণনা মানে মনে রাখবেন, এটা আমি বরাবরই বলে আসতেছি যে বায়োলজিতে যদি কোনো কিছুর বর্ণনা চায় বা গঠন চায় এবং ওর ব্যাকগ্রাউন্ডে বইয়ে যদি কোনো পিকচার থেকে থাকে, অবভিয়াসলি ওই সম্পর্কে আমাদের বর্ণনা লিখতে হবে। তো এটাও এর ব্যতিক্রম না, যেহেতু বলছি উল্লিখিত অঙ্গ মানে আমাদের হচ্ছে বৃক্ক, আর এই বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তাহলে একটা পিকচার আমরা দিয়ে দিব। এরকম একটা পিকচার দিয়ে দেওয়ার পরে
এই আপনার চিহ্নিত করলেও হবে, না করলেও হবে, মূল কাজ এই অংশের বর্ণনা লিখবেন। আমরা জানি যে নেফ্রনের মূলত দুইটা অংশ থাকে। কি কি অংশ? একটাকে আমরা বলেছি রেনাল কর্পাসল, আর আমরা সবাই জানি যে রেনাল কর্পাসলের আরও একটা নাম আছে। কি নাম আছে? মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর আরেকটা হচ্ছে মালপিজিয়ান বডি। আচ্ছা, রেনাল কর্পাসল আর আরেকটা হচ্ছে রেনাল কর্পাসলের আরও একটা নাম আছে মালপিজিয়ান বডি। সেকেন্ডলি, নেফ্রনের সেকেন্ড পার্ট হচ্ছে, আমরা জানি সেটার নাম হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল। তাহলে আমরা দেখলাম নেফ্রনের দুইটা অংশ, রেনাল কর্পাসল অ্যান্ড রেনাল টিউবিউল। আবার রেনাল কর্পাসলের মধ্যে আমরা দেখেছিলাম দুইটা অংশ থাকে। এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস, এরপরে রয়েছে আমাদের বোমাস ক্যাপসুল, এরপরে রয়েছে নিকটবর্তী পেঁচানো নালিকা। তো এই সম্পর্কে আমাদের ছোট্ট ছোট্ট করে বলতে হবে, বেশি না। পিকচারটা আঁকিয়ে আমরা নেফ্রনের দুইটা মেইন পার্ট দেখাই, এখানে আবার হচ্ছে দুইটা অংশ আছে এটা লিখবো, এটার আবার তিনটা অংশ আছে এটা লিখবো, তাহলে আমাদের এই কার্যকরী এককের বর্ণনা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ ছিল প্রশ্ন, বেসিক। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি বায়োলজিতে ভালো মার্কস পেতে চান, এখান থেকে তো আপনাদের একটা সৃজনশীল আসবেই। অত্যন্ত ছোট চ্যাপ্টার, আমাদের এখানে বেসিকও কম, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারা যাবে। সেকেন্ড প্রশ্নটা দেখেন, ঘ নাম্বারে, উদ্দীপকে উল্লিখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে, এখানে পদার্থটা আসলে কাকে মিন করতেছে? এই যে দেখেন ক্ষতিকর বজ্র, এই যে অপ্রয়োজনীয় ক্ষতিকর বজ্র। আমরা জানি অপ্রয়োজনীয় ক্ষতিকর বজ্র কারা। আমরা জানি যে আমাদের বডিতে রয়েছে, আমাদের বডিতে রক্তের মধ্যে কয়েকটা জিনিস উৎপন্ন হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরিয়া, আর আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড, আর আরেকটা হচ্ছে ক্রিয়েটিনিন। এই যে তিনটা উপাদান তৈরি হচ্ছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা কি আমাদের বডির জন্য প্রয়োজনীয়? অবভিয়াসলি না। আপনারা এখন বলতে পারেন স্যার এটা তো প্রয়োজনীয় জিনিস, এটা গাছে ব্যবহার করা হয়, হোক, বাট আমাদের বডির জন্য কিন্তু ইউরিয়া প্রয়োজনীয় না। আরেকজনের জন্য প্রয়োজনীয় হতে পারে, কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় না। এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড আমাদের বডির জন্য কি? বজ্র। তো এইগুলাকে লিটার, এই জিনিসগুলাকে বাহির করে দেয় কে? বৃক্ক। এবং বৃক্কের কে এই কাজটা করে? নেফ্রন। তাই বলেছে যে উল্লিখিত বজ্রগুলা যদি অপসারিত না হয়, এই ময়লাগুলা যদি অপসারিত না হয়, কি হবে? কিডনি ফেল করবে, অর্থাৎ কিডনি আপনার হচ্ছে আর কাজ করতে পারবে না। সেকেন্ডলি, কিডনি ফেল করলে বা নেফ্রন কাজ করতে না পারলে আমাদের অর্থাৎ বডিতে পানি জমে, ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং আমাদের নানা রকম অসুবিধার সৃষ্টি করে এই বজ্রগুলা। তো তারপরে শুধু এইটা না, আমাদের মেজর কিছু প্রবলেম আছে, যেমন হার্ট, তারপরে ফুসফুস, এগুলারও কার্যক্রম কি করে দিতে পারে? অফ করে দিতে পারে, যদি আমাদের এই ময়লা আবর্জনা বাহির না হয়ে যায়। সো ওই কথাগুলো বলতে পারলে হবে। প্রথমে আগে বলতে হবে যে ক্ষতিকর বজ্র কারা। ওই কথাটা বলার পরে আপনাকে ধীরে ধীরে অ্যাপ্রোচ করতে হবে যে অপসারিত না হলে কি হবে। আগে দেখাইতে হবে এরা কারা, এরপরে দেখাবেন এগুলো অপসারিত না হলে কি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে আসি। খুবই ইন্টারেস্টিং। এইটাতে আমি জানি সবাই একটু কনফিউজড হয়ে গেছেন যে এই নামটা দেখে, এইটা দেখে, ইউরিনিফেরাস নালিকা, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যে বৃক্কটা দেখেছি, বৃক্ক, এই বৃক্কের মধ্যে একটা নালিকা আছে। এই যে এ যেটা দেখতেছেন, এ মানে হচ্ছে বৃক্ক। যারা একটু মনোযোগ দিয়ে বইটা ভালো করে পড়ছেন আর লেকচারটা ভালোভাবে দেখেছেন, তাহলে এটা পারার কথা। ইউরিনিফেরাস এটা হচ্ছে বৃক্কের একটা নালিকা। এর কাজ কি? এই ইউরিনিফেরাস নালিকার কাজ হচ্ছে, বৃক্কের ভেতরে যখন ইউরিনিফেরাস নালিকাটা আসে, এ মূলত দুইটা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে, একটাকে আমরা বলি হচ্ছে নেফ্রন, আর আরেকটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। আমরা নেফ্রনের বর্ণনার সময় বলেছিলাম যে আমাদের ওই যে সংগ্রাহী নালিকা যেটা শেষে ছিল, অর্থাৎ ওই যে ব্যাম্বুর মতন, বাঁশের মতন দেখতে, ওইটা কিন্তু নেফ্রনের অংশ না। কেন না?
কারণ ইউরিনেফেরাস নালিকার দুইটা অংশ, একটার নাম হচ্ছে নেফ্রন আর একটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। আর এই তাহলে এখানে বি নাম্বারটা দ্বারা কাকে বুঝাইছে এটা তো বুঝছেন, আর এ নাম্বারটা দ্বারা কাকে বুঝাচ্ছে, বৃক্ককে বুঝাচ্ছে। কি চাইছে, বলছে উদ্দীপকের বি অংশটির বর্ণনা দাও। বি অংশটি বলতে নেফ্রন, এই নেফ্রনের বর্ণনা চেয়েছে, আপনারা পিকচার আঁকিয়ে নেফ্রনের গঠনগত বর্ণনাটা দেওয়ার ট্রাই করবেন, অর্থাৎ সার্বিক বর্ণনা দিতে বলেছে নেফ্রনের, ওর আশেপাশে যা আছে বৃক্কের ভেতরে। আমরা জানি যে নেফ্রনের অবস্থানটা কোথায়, আমরা সবাই সেদিন পড়েছিলাম যে ইজিপ্টে কি থাকে, ইজিপ্টে থাকে হচ্ছে পিরামিড। ওই পিরামিডের মতন দেখতে আমাদের বৃক্কে কিছু অংশ আছে, সেই পিরামিডের মধ্যে, রেনাল পিরামিডের মধ্যে একটা সুন্দর অংশ ছিল কি, নেফ্রন। সেই নেফ্রনের বর্ণনাটা আপনারা এখানে দিয়ে দিবেন, বলবেন যে এটা রেনাল পিরামিডের ভেতরে থাকে, এগুলো খুবই সূক্ষ্ম, আর প্রতিটা বৃক্কে নেফ্রনের সংখ্যা কত, প্রায় 10 থেকে 12 লক্ষ, আর মানবদেহ বললে ওটা চলে যাবে 24 লক্ষ। তো নেফ্রনের বর্ণনা দিয়ে দিবেন, আগের স্লাইডেও আমরা দেখিয়েছিলাম, জাস্ট সেম টু সেম। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে একদম লাস্ট, সেটা হচ্ছে উল্লিখিত এ ঠিকমতো কাজ না করলে সমস্যাটি সমাধানে, অর্থাৎ সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে বলে তুমি মনে করো, যুক্তিসহ বিশ্লেষণ করো। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এখন কিন্তু আপনাকে সমস্যা হইলে কি হবে না হইলে কি হবে এটা ম্যাটার করতেছে না, বলতেছে তুমি কিভাবে সলিউশন করবা। তাহলে আমরা জানি বৃক্কে প্রবলেম হইলে মাত্র দুইটা ওয়েতে আমরা সলিউশন করতে পারি। কি কি? এক হচ্ছে, হয় আমরা হচ্ছে গরিবের পদ্ধতি কি করতে পারি, ডায়ালাইসিস। আমরা জানি আমরা যারা গরিব মানুষ তারা কি করব, ডায়ালাইসিস করব। সেকেন্ডলি আরেকটা কি করতে পারি, যদি আমাদের অনেক টাকা পয়সা থাকে, আমরা জেনেছিলাম আমরা করতে পারি বৃক্ক প্রতিস্থাপন, অর্থাৎ বৃক্ক ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, যেটা খরচ সাপেক্ষ প্রক্রিয়া। এখন এই যে ডায়ালাইসিস অথবা প্রতিস্থাপন, একটা জিনিস মনে রাখবেন, যেহেতু যুক্তি দিতে বলছে, আপনি ডায়ালাইসিসের বর্ণনাও দিবেন, প্রতিস্থাপনেরও বর্ণনা দিবেন, পাশাপাশি লাস্টে একটা লাইন বলে দিবেন যে এই দুইটার মধ্যে বেশি উপযুক্ত কে, অ্যান্সার হবে বৃক্ক প্রতিস্থাপন। আমরা তো এর বর্ণনাটা জানি, কারণ এটা সাস্টেইনেবল, আপনাকে ডায়ালাইসিস সারা জীবন করে যাইতে হবে এবং প্রতি মুহূর্তেই 7 দিন পর করেন, 15 দিন পর করেন, আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা লাগবে। বাট প্রতিস্থাপন করলে ওই জাস্ট লাইক এ বেবি, মানে আমাদের একদম ছোটবেলার মতন কিডনি হয়ে যাবে প্রতিস্থাপন করলে। আর ডায়ালাইসিস করলে এটা প্রতি মুহূর্তেই করতে হয়, তাই জন্য আমাদের আদর্শ প্রক্রিয়া যদি বলা হয় যে কিডনি আমরা ডায়ালাইসিস করব নাকি প্রতিস্থাপন, অ্যান্সার হবে প্রতিস্থাপন। কিন্তু এখানে যেহেতু দুইটারই বর্ণনা চেয়েছে, বলেছে কিভাবে করা যেতে পারে, ডায়ালাইসিসের জন্য 2 মার্ক, প্রতিস্থাপন লিখতে পারলে 2 মার্ক। আর এই যে ডায়ালাইসিসের বর্ণনা আমরা এখানে দেখতে পারতেছি যে ধমনী দিয়ে রক্তগুলা বাহির হয়ে যায় এবং রক্তগুলা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখানে এই যে নোংরাগুলো এসে পড়ে, ভালো রক্তগুলো আবার কোনটা দিয়ে প্রবেশ করে, শিরা। অবশ্যই মনে রাখবেন এই জায়গায় যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু 0। এই ধমনী আর শিরা যদি আপনারা লিখতে ভুল করেন, ধরেন উল্টা করে ফেলছেন, এটা দিছেন ধমনী, এটা দিছেন শিরা, তাহলে কিন্তু 0 মার্ক পাবেন না, ঠিক আছে? টিচার কিন্তু নাম্বার কেটে দিবে যদি ধমনী আর শিরা উল্টা পাল্টা করেন, 0 খাবেন। দ্যাটস ইট, এটা একটু মাথায় রাখবেন। আর আমাদের স্লাইড শেষ, তবে আমরা একটা ছোট্ট কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আপনারা যখন বিশেষ করে শর্ট কোশ্চেন পাবেন, একটা কোশ্চেন আছে আপনারা দেখবেন যে ব্রেইন ডেড, এই ব্রেইন ডেড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বইয়ের একেবারে লাস্টের দিকে দেখবেন লেখা আছে ব্রেইন ডেড। হোয়াট ইজ ব্রেইন ডেড? ব্রেইন ডেড মানে কিন্তু কোমা না, কোমা মানে আবার কেউ কমা ভাবিয়েন না, ঠিক আছে? এটা কমা না, কমার ইংরেজি আরেকটা, এটা হচ্ছে কমা, এটা না, এটা হচ্ছে কোমা। কোমা মানে তো জানি প্রায় মরা অবস্থা, তাই না? তো ব্রেইন ডেড মানে যে মানুষের সেন্স আর কখনোই ফিরবে না, যে মানুষের সেন্স আর কখনোই ফিরবে না, অর্থাৎ সে মোটামুটি ধরেন 100% মরেই গেছে। তাহলে 100% মরে গেছে বলতে 100% মরে গেছে বলতে তার আর বাঁচার কোনোভাবেই কি নাই, সম্ভাবনা নাই, কোনোভাবেই সম্ভাবনা নাই। তখন ডাক্তারেরা কি করে, তার বডির বিভিন্ন পার্টস কেটে কেটে, যদি ও আগে থেকে দান সত্ত্ব করে যায়, তার ওই বডির বিভিন্ন পার্টস কেটে কেটে অন্যান্য মানুষের মধ্যে বিলাই দেওয়া হয়। তাহলে ব্রেইন ডেড হচ্ছে এমন একটা সিচুয়েশন, অর্থাৎ তার বডির কোনো পার্টস আর কাজ করতেছে না, ব্রেইন কাজ করা অফ করে দিয়েছে, সে মারা যাবে, কনফার্ম মারা যাবে, লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে, জাস্ট
কৃত্রিমভাবে তার অঙ্গগুলো কি করা হয়েছে, সচল রাখা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে, এটা নট কোমা। ওকে, কোমা মানে হচ্ছে আমাদের বডিতে কোমা যদি হয় তাহলে ওর কিন্তু রিকভার করার একটা চান্স আছে, সে ভবিষ্যতে বাঁচলেও বাঁচতে পারে, বাট ব্রেন ডেড হইলে কোনো সম্ভাবনা নাই। দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।